অংশ একটা জিনিস পরিষ্কারের খান সে এতদিন ধরে সাহিত্য মানে গত 1 তারিখ মার্চ দিল্লি বিধানসভায় রেখেছে 27,804 crores 67 এবং রেখেছে 410 crores 69 lakhs. Properly, I want to tell the House, this budget does not have any target group. It does not have a long-term plan. Does not talk explicitly for the downtrodden people, scheduled tribe, scheduled caste, tea garden laborers, unemployed youths, government employees, এবং জুনিয়রদের সম্পর্কে চিরমুক্তির কোনো বিধান না রেখে এই বাজেটটা পেশ করা। When we think of the entire country, আমার মনে হচ্ছে ত্রিপুরা রাজ্য we are going in different direction if we go through this budget. And this budget is not different from last year's budget এবং গত 5-6 বছর ধরে যে বাজেটটা পেশ হচ্ছে I don't see much of difference. বাজেটটা কি হওয়া উচিত ছিল? For every budget I have to target. আমি যখন আমার পরিবারের একটা বাজেট করি I have to keep something for my food, for my house construction, for my medical expenses, for different parameters in the family. যেগুলো দরকার সেগুলো নিয়ে কিন্তু বাজেট। Now I am questioning the government. এই বাজেটের ইন্টেনশনটা কি? What is the aim? Let the people of Tripura know about it. আমি জানি না মাননীয় সদস্য, finance expert, very senior member of this house, Mr. Gopal Rai is looking at you. He must be feeling what this gentleman is going to talk about budget. Budget in a way, if you think, very simple. আর যদি বাজেটকে কেউ করতে না জানে, যে বাড়িতে মুরগির মাংস খায় না সেই বাড়িতে মুরগির মাংস ব্যবস্থা করে। Our Tripura রাজ্যে I don't have specific figure. If I take the population 40 to 41 lakhs, এই সমস্ত জনগণকে মাথায় রেখে আমাদের বাজেট তৈরি করতে হবে। And I have brought up one honorable members of the house, also some senior officials in the state government, যে আমার ত্রিপুরায় 40-41 লক্ষ মানুষের মধ্যে কত মানুষ এখনো ওই টার্মটাকে নেই, এখন বিলো পোভার্টি লাইনের মধ্যে আছে। তখন আমাকে বলা হলো there is no word below poverty line না, এখন একমাত্র প্রায়োরিটি গ্রুপ বলে একটা শব্দ আছে যাদেরকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি, and that figure is around 29 lakhs. অর্থাৎ 40-41 লক্ষ মানুষের মধ্যে আমার 29 লক্ষ মানুষ, আমি যদি পার্সেন্টেজে বলি গ্রামের খেটে খাওয়া মানুষ কিন্তু বুঝবে না। দ্যাট ইজ ওয়াই আমি বলছি সারা রাজ্যের মানুষ বাজেট অধিবেশন দেখছে, 40-41 লক্ষ মানুষের মধ্যে 29 লক্ষ মানুষ হচ্ছে প্রাইমারি গ্রুপে, মানে দরিদ্র। এই দরিদ্র মানুষকে টার্গেট না করে
someone, my friends, from the treasury bench, যদি মনে করে, why is he criticizing the government? I'm not criticizing the government. I am only trying to ventilate the gap in the budget. যে সমস্ত অফিসারগুলো এই বাজেটটা তৈরি করেছেন, probably they have not gone out of the SCO and they have not traveled Tripura virtually, emotionally, mentally. আমি SCO এর মধ্যে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি, আমাকে যদি বলা হয় যে রুদ্রের মধ্যে দাঁড়িয়ে আপনি 2 ঘন্টা বক্তৃতা করেন কেন, because the situation is different. এবং প্রতিটি বাজেটে 52 বছর 54 বছর বাজেট চলছে। আমি ছোট্ট একটা উদাহরণ দেব, জুনিয়র পুনর্বাসন, দি হাইয়েস্ট স্লোগান ত্রিপুরায় জুনিয়র পুনর্বাসন সম্পর্কে আমাদের অপোজিশন বেঞ্চে বাম বন্ধুরা যারা বসে আছেন, they had given maximum slogan for জুনিয়রদের পুনর্বাসন দিতে হবে। Now I have crossed 50 years age. এই 50 বছরেও জুনিয়র পুনর্বাসন আর শেষ হলো না। Where is the problem? The problem is in budget. আমরা জুনিয়র কথা যখন বলি তখন কি বলি? 2টা শুকর দিয়ে দাও, 5টা সুপারি চাল দিয়ে দাও, 5 কেজি চাল ফ্রি দিয়ে দাও। Do you feel by doing this kind of budgeting, আগামী 1000 বছরও জুনিয়র পুনর্বাসন শেষ হবে না? জুনিয়ররা তবুই স্বাবলম্বী হবে। And I personally feel যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে অনেকেই প্রশ্ন করছে স্বাবলম্বী হচ্ছে না কেন? প্রাইভেট ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে, প্রাইভেট স্বাবলম্বী হতে পারেনি। I am questioning the government. ট্রাইবেলদের স্বাবলম্বী করার জন্য গভর্নমেন্টের পলিসিটা কি? আপনারা জানেন গভর্নমেন্টের পলিসিটা কি? There is budget at a glance. আমি 2023-24 সালে এই বিধানসভায় পা রাখি দ্বিতীয়বারের মতো, ট্রাইবেল ওয়েলফেয়ার বাজেট ছিল 3.91%। আর এইবার বাজেটে গ্ল্যান্স আপনারা পাই চার্ট দিয়েছে দেখবেন, এইখানে বাজেটে ইনক্রিজ করে 4.18% করা হলো। Yes, 4.18%। এই টাকায় you feel that ট্রাইবেলরা স্বাবলম্বী হবে? আমাকে কেউ বলেছে, দাদা আপনি তো অনেক পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা করে চিন্তা ভাবনা করে ট্রাইবেলরা কেন স্বাবলম্বী হচ্ছে না? বলছেন শুধু রোজগারের একটা ব্যবস্থা থাকবে। এই আগরতলা শহরের মধ্যে টাকা কোথা থেকে আসছে? from where money comes? কোন বাজারে বসে যারা ব্যবসা করছে দৈনিক 1 কোটি 2 কোটি টাকা রোজগার করছে তারা, আর আমার ধলাই যারা ছামু বাজারে যারা বসে বিক্রি করছে সারা বছর তাদের 10 লক্ষ টাকা ইনকাম হচ্ছে। I need a place to do the business. ওই বিজনেস করার সুযোগ প্রাইভেট লেন্ডিং করে দেওয়া হচ্ছে। এতগুলো দোকান তৈরি হয়েছে, কোথায় এসেছে? দোকানের সুবিধা? সমস্ত সুবিধা ওই লোকগুলির হাতেই চলে যাচ্ছে যারা আগে থেকে ধনী ছিল। গভর্নমেন্ট হ্যাজ টু প্লে। আমার ত্রিপুরার আমার এসসিরা আমার অবদলিত লোকেরা যখন সেখানে বিজনেস করতে যাচ্ছে, খোলা আকাশের নিচে বসে তাদের বিজনেস করতে হচ্ছে। And because of this budgeting system, আমাদের এই ত্রিপুরা রাজ্যে আপনারা দেখবেন যে বছরের পর বছর বাজেট হচ্ছে, কিন্তু এই বাজেটের ফল ত্রিপুরা রাজ্যের এগ্রিকালচার আমি পড়েছি। Agriculture department is being handled by the most experienced member of this house. Also, he is senior most politician in this state. আইন সম্পর্কে উনি এত জানেন, sometimes
আমি মাননীয় কৃষি দপ্তরের মন্ত্রী কৃষি আকর্ষণ করে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার ভাবনার প্রশ্ন করছি। These are few questions. সরকার বলেছে কৃষকের আয় আপনি কি গুণ করে দেন, শুনতে খুব ভালো লাগে। এমপ্লয়ীদের আয় কি গুণ হোক এটা না হলেও কৃষকদের আয় কি গুণ করে সরকার, কোন সরকার? বিজেপি আইপিএফ সরকার। শ্রেষ্ঠতম স্লোগান এটাই হতে পারে এই দেশের মধ্যে। কিন্তু আমার প্রশ্ন হলো কোথায় এদের আয় দ্বিগুণ হয়েছে? আপনারা জানেন কেন হবে? বাজেটে যেভাবে রেখেছে কেন হবে? একটা হচ্ছে কৃষি বীমা না ফসল বীমা। ফসল বীমায় কৃষকদের থেকে টাকা নেওয়া হচ্ছে প্রতি মৌসুমে 10 টাকা করে সমস্ত রাজ্যের সমস্ত কৃষককে পয়সা দিতে হচ্ছে কৃষি বীমার নামে। প্রথম ভাবতাম নরেন্দ্র মোদীজি এসে বিশাল এই দেশের মধ্যে কৃষি কল্যাণ করে একটা বীমা এনেছে, খুশি হলাম। বিরোধী দলনেতা হিসেবে বক্তব্য রাখতে হবে, পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে আসলে এটা সরকারি কোনো বীমা নয়, এই বীমাটা হচ্ছে প্রাইভেট কোম্পানির একটি বীমা। মাননীয় এগ্রিকালচার মিনিস্টার জানবে ওই প্রাইভেট কোম্পানির নাম হচ্ছে এইচডিএফসি এয়ারপোর্ট জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যেটা প্রাইভেট কোম্পানি। এই কোম্পানির হাতে শত শত লক্ষ লক্ষ টাকা কৃষকদের থেকে নিয়ে নেওয়া হচ্ছে, অথচ উনি জানবেন, উনি তো পদের উত্তর দেবেন যে কৃষকরা এটা পেয়েছে সেটা পেয়েছে। কিছুদিন আগে অকাল বর্ষণে যখন কৃষকরা ক্ষতিগ্রস্ত হলো, বহু কৃষক আমার কাছে এসে বলছে যে বীমা করার পর বীমা কোম্পানি আমাদের টাকা দিচ্ছে। I want to draw the attention of the agriculture minister. আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখুন এবং এই টাকা তখনই কৃষকরা পেত। এটা আমার মনে হলো যদি এটা সরকারি একটা বীমা কোম্পানির হাতে যদি তুলে দিতেন, নিশ্চয়ই তাহলে সরকারি কোম্পানি, সরকার মানুষের দায়িত্ব দিত। প্রাইভেট কোম্পানি সে তো মুনাফা লুটার জন্য এটা করছে। মার্কসি থেকে, মার্কসি মানে ধলাই জেলার মার্কসি, ওই মার্কসির লোকেরা আমাকে বলছে যে মার্কসিতে 500-600 কৃষক পরিবার আছে এবং অধিকাংশ যে পরিবার বাঙালি অংশের মানুষ তীব্রারা কতিপয় আছে কৃষক, তারা বলছে যে 90% মার্কসি এলাকার লোকগুলো হচ্ছে কৃষক। এবং মার্কসির একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজারে প্রথম ফুলকপি মার্কসি থেকে আসবে, কাঁচা লঙ্কা মার্কসি থেকে আসবে। এটা আমাদের বর্ষিয়ান লিডার, এই হাউসের সিনিয়র মেম্বার বিরোধী ছিলেন বলতো লোকেরা জানবেন যে মার্কসিকে ছেড়ে ত্রিপুরার কৃষি ক্ষেত্রে আমরা যদি বক্তব্য করি এটা ভুল হবে। এরা বলছে যে দাদা, কেউ বলছে স্যার এই যে কিষাণ ক্রেডিট কার্ড আমাদের এই মার্কসিতে এই 500-600 পরিবারের 10% কৃষকদের হাতেও এই কিষাণ ক্রেডিট কার্ড আমাদের কাছে নেই। আমরা যারা কৃষি কাজ করছি ব্যাংক থেকে আমরা ঋণ নেব, এই কার্ডটাই নেই আমাদের কাছে। আমরা বাজারে চড়া সুদে ঋণ নিয়ে কৃষি কাজ করছি। আর আমাদের এখানকার সরকার বলছে যে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার ক্ষেত্রে ত্রিপুরা সরকার ভারতবর্ষের মধ্যে অন্যতম একটি রাজ্য। আপনি খোঁজ নিয়ে নেবেন এই বাজেটের মধ্যে যেভাবে আপনারা উল্লেখ করেছেন, ইন পার্টিকুলার ইন এগ্রিকালচার ডিপার্টমেন্ট, আই এম নট ভেরি হ্যাপি অ্যাবাউট। এবং আপনারা জানেন এদিকে পার্বত্য ত্রিপুরা বলা, ত্রিপুরাটা কিন্তু সমতল
কম। মোস্ট অফ আর ল্যান্ড ইন ত্রিপুরা, এটা হচ্ছে পর্বত, পাহাড়। এই পাহাড়ের গায়ে কি করে চাষ করতে হবে তার কোনো উল্লেখ নেই এই বাজেটের মধ্যে। আপনারা ভাবতে পারেন পাহাড়ে কি চাষ হবে? আই এম টেলিং ইন দি হাউস, মাননীয় মুখ্যমন্ত্রী আমার বক্তব্য শুনছেন, and he will definitely take note of this. পাহাড়ের গায়ে চাষ করে সিকিম রাজ্য দেখিয়ে দিয়েছে ভারতবর্ষের মধ্যে যে পাহাড়ে কি করে চাষ করতে হয়। মিজোরাম দেখিয়ে দিয়েছে পাহাড়ের মধ্যে কি করে চাষ করতে হয়। And in the world, সাউথ চাইনা দেখিয়ে দিয়েছে পৃথিবীকে যে পাহাড়ের গায়ে কি করে চাষ করতে হয়। Today, আফগানিস্তান যাকে আমরা উগ্রবাদের দেশ বলতাম, today Afghanistan has surplus food supply in the world. ভারত এবং পাকিস্তানকে ছাড়িয়ে গেছে ফ্রুটস এক্সপোর্টের মধ্যে। পাহাড়ে টিলা দম করে পর্বতে চাষ হয় না, এটা কিন্তু ভুল থিঙ্কিং। মাননীয় কৃষিমন্ত্রী এই বিষয়গুলো দেখবে। Now come to what is budget? Budget is to make people self-reliant. Let us support রাবার চাষের ক্ষেত্রে বলি, ত্রিপুরা রাজ্যে আমরা জানি ভারতবর্ষের মধ্যে সেকেন্ড লার্জেস্ট রাবার গ্রোয়ার ইন দি কান্ট্রি। We take that pride. ত্রিপুরা রাজ্যের আয়তন হচ্ছে ছোট, but in rubber growing we are the second largest in the country. কিন্তু এই হাউসের মধ্যে আমরা যারা আছি আপনারা বিশ্লেষণ করুন, এই যে রাবার চাষিরা উঠে এসছে ত্রিপুরায়, এটি কি গভর্নমেন্ট পরিকল্পনা করে উদ্যোগ নিয়ে করেছে? কিছু টাকা I don't say government has not done anything, but out of 100%, maybe 10 to 20% is government initiative. যাহারাই করেছে কৃষকরা নিজের থেকে নিজের চেষ্টায় এই রাবারটা করেছে। কিন্তু আজকে সেকেন্ড লার্জেস্ট গ্রোয়িং স্টেটে রাবার চাষীদের কি অবস্থা? মাননীয় মুখ্যমন্ত্রী এটা নোট নেবেন, খোঁজ নেবেন, বসবেন। রাবার চাষীদের কি দুর্দশা হচ্ছে এটা জানতে হবে। রাবার প্রাইস কামিং ডাউন, ফলিং ডাউন। কৃষকদের ধান চাষীদের ক্ষেত্রে আমরা বলি যে মিনিমাম সাপোর্ট প্রাইস MSP, I thank the Prime Minister of the country to take the initiative to support the farmers with minimum support price that are unique. At a concept area কৃষকদের সাথে, why can't we keep MSP for the rubber growers in the state? এগুলো মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে। এবং রাজ্য সরকারকে কি বলছে রাবার চাষীদের জন্য? MSP তো দূরের কথা, ফরেস্ট থেকে লেখা ছিল 25 গানিজ ল্যান্ড, যারা পর্বতবাসী জঙ্গলে যারা বসবাস করছে আদিবাসী, তাদের হাতে 25 গানি করে জমির পাট্টা দেওয়া হয়। কিন্তু আমাদের সরকারটা পাট্টা না দিয়ে কি করছে? ভারতবর্ষের সরকারি ফরেস্ট কনজারভেশন অ্যাক্টটাকে চেঞ্জ করে কি করছে? যারা ফসল অর্থকরী ফসল করবে, পাহাড়ে যারা বসবাস করবে, শুধু তারা না, প্রাইভেট কোম্পানি অলসো ক্যান ডু ইন দি ফরেস্ট। কৃষকরা, সাধারণ মানুষ পাহাড়ে যারা বসবাস করছে আদিকাল থেকে, এরা উচ্ছেদ করছে। তারা আসছে বিগ বিগ মাল্টিনেশনাল কোম্পানি, তারা ব্যবসা করবে, ট্যুরিজম লজ বানাবে, মাইনিং করবে। They have entered. আর জমির মালিকানা এই সরকার, প্রফেসর ডক্টর বারিশানিক সরকার, এই সরকারের প্রতি মানুষ অনেক কিছু আশা রাখছে। এই সরকার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করবো আপনার মাধ্যমে, আপনার এই কিছু সময় মুখ্যমন্ত্রিত্বকালে কতজনকে জমির মালিকানা করে দিয়েছেন? এটা কিন্তু আমাদের জানার দরকার রয়েছে। এবং রাবার চাষী কৃষকদের ঋণ কি হারে
I can tell you 70% of কৃষকরা আজকে ঋণ নিয়ে তারা জর্জরিত। আমি যখন শুনি ভারতবর্ষের সরকার বহু বড় বড় কোম্পানির, আমি নাম নেব না, তাদের হাজার হাজার টাকা ঋণ মুকুব করে দিয়েছে, আমাদের সরকারের আমাদের কি উচিত না যে আমার ত্রিপুরায় যে যারা 60,000, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা করে ঋণ নিয়েছে তাদের ঋণ আমরা মুকুব করবো না? তাদের জন্য আমরা এগিয়ে আসবো না? আমাদের এই রাজ্যে আপনারা সবাই জানেন, মোস্ট অফ দি পলিটিশিয়ানস we know about it. tea garden developers আমাকে অনেকে এসে বলে যে আমি বিরোধী দলনেতা, আমাদের কথা বলুন। 52টা চা বাগান রয়েছে ত্রিপুরায়। এবং এই চা বাগানে যারা শ্রমিক হিসেবে কাজ করছে তারা আজকে থেকে প্রায় 80-100 বছর আগে ত্রিপুরায় এসেছে। এই চা শ্রমিকদের 95% of the migrant trade, হাজারো চা বাগান শ্রমিক, 95% of them have no land, এবং তাদের যে দৈনন্দিন যে মজুরি, এই মজুরির বাবদ অনলি সরকারি ভাবে আমি শিওর ইট ইজ 222 টাকা করে দাম। চা বাগান বলতে নর্থের আমাদের যারা প্রতিনিধিরা রয়েছে, মাননীয় মন্ত্রী শ্রী ত্রিপুরাই মহোদয় চা বাগান সম্পর্কে জানেন যে এই চা বাগানের শ্রমিকরা কিন্তু বেহাল দশার মধ্যে আছে, তাদের খবর সরকার রাখছে না। খবর নেবেন তাদের এই বাজেটে আমি আশা রেখেছিলাম স্পেসিফিক্যালি ফর টি গার্ডেন লেবারার্স একটা সংস্থান থাকবে, তাদের বাড়ি ঘরের অবস্থা, তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য তাদেরকে যেন সঠিকভাবে করা যায়, এই সমস্ত সংস্থান আপনারা রাখবেন। আমাদের পশ্চাৎপদ অংশের যারা এসসি সম্প্রদায়ের জন্য এই বাচ্চাটা তেমন বেশি কিছু উল্লেখ দেখি। কর্পোরেশন করেছে, সরকার করেছে, বামেদের আমলেই করেছে, এবং in the last 6 years let me tell you HSC corporation, SC corporation, OBC minority corporation গুলো এটা বন্ধ হওয়ার মধ্যে no money, পানি দিয়ে পানি পিক ফেলে ফেলে এই বিল্ডিং গুলো অবস্থা শেষ করে দিয়েছে, বন্ধ হয়ে যাবে। যারা চেয়ারম্যান আছেন আপনারা জানবেন no money, you can't plan। SC corporation থেকে লোন নেবে, দেখা যাবে লোন পাচ্ছে না। লোন নেওয়ার যে জটিলতা, এখানে মানুষ 5,000 টাকা লোন নেওয়ার জন্য 10,000 টাকা খরচ করতে হচ্ছে। কেন ফাইন্যান্স এই বাজেটের মধ্যে এগুলো উল্লেখ না? মাই কোয়েশ্চন ইজ সিম্পল। আমি ওই হেন্ডারসনের মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স ওইখানে যাব না, তো ইংলিশ ইটালি সেখানে যাব না। My only question is for poor people of this state. আরো আমি দেখাবো মিড ডে মিল একটা বিশাল সরকার হচ্ছে, বিশাল একটা সাকসেস। আমরা দিন দুপুরে ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়া করাচ্ছি, বিশাল জিনিস। এবং তাদের এই ড্রপ আউট কমবে। আমি প্রথমবার যখন এনেছিলাম, আজকে তিনি সিপিএম দলের পরিষদীয় নেতা সম্মানীয় জিতেন্দ্র চৌধুরী মন্ত্রী ছিলেন, উনি ট্রাইবাল মিনিস্টার ছিলেন তখন। উনাকেও আমাদের সঙ্গে গেছে তখন যে মিড ডে মিল চালু করার ফলে ড্রপ আউট ছেলেমেয়েদের সংখ্যা কমেছে। কিন্তু এই বাজেটে যারা মিড ডে মিলকে চালু করবে, কাজ করবে মিড ডে মিলকে নিয়ে, তাদের যেন বেতন ভাতা ঠিকঠাকে বৃদ্ধি পায়, তার জন্য সংস্থানই রাখা হবে। ইউ হ্যাভ টু কিপ। আমি যদি না চাই সেখানে কি করে আসবে? এন্ড বিগেস্ট পয়েন্ট, যারা আমাদের এই লাইভ শো দেখছে বা সরকারি আমরা মিডিয়া, রাজ্যের সমস্ত অংশের মানুষ যারা
one thing. এটা বিপজ্জনক। মাননীয় ফাইন্যান্স মিনিস্টার উনি বিজ্ঞ মানুষ, অর্থ দপ্তরে 1 বছরের মধ্যে অনেক নলেজ উনি গেইন করেছেন। ওনার বক্তব্যগুলো খুব ভালো লাগে, ভেরি স্পেসিফিক when he talks. আমি যে পয়েন্টে জিজ্ঞেস করবো এটা আপনি মুখ রাখবেন, because you have to reply this. এখানে একটা বিপজ্জনক জিনিস দেখেছেন, 26% গতবারের যে টাকা, সেই টাকা আমরা খরচ করতে পারিনি। সে রিপোর্ট বলছে, এটা উইমেন ডেভেলপমেন্ট রিপোর্ট টাইম সরি সিএজি এই কথা বলছে যে 26% of the previous financial year যে বাজেটটা হলো এই টাকা আমরা খরচ করতে পারি। What does it mean? আমাকে টাকা দেওয়া হলো, আমি খরচ করতে পারছি না, তাহলে এটা বোঝা গেল either I am incapable of spending that money or I don't have any plan. আমি বিধানসভায় দাঁড়িয়ে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাকে 1 কোটি টাকা এখন দিয়ে দেয়, আমি 8টার মধ্যে, রাত্রি 8টার মধ্যে আমি এটা খরচ করে ফেলি, because I have specific plan. আমার এই করতে হবে, সেই করতে হবে। It does mean you don't have plan, proper plan নেই বলে আপনারা খরচ করতে পারেন। এইটা কিন্তু ফর্ম হবে। এখানে আমরা জানি যদি ডাবল ইঞ্জিন সরকার, ট্রিপল ইঞ্জিন অলরেডি দিল্লিতে যারা বসে দেশের সরকার চালাচ্ছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট নীতি আয়োগের ফর্মুলার বাইরে কেউ যাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী এটা ভালো জানেন। Since you could not spend 26% of the allotted budget, next year আপনি দেখবেন এই বাজেটটা আমরা যখন পাঠাবো, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক আমাদের বাজেট কমিয়ে দেবে। Take my word for it. এটা ভালো। এবং টাকার জন্য আপনারা উপজাতি কল্যাণের, বিকাশের কল্যাণের কথা বলছেন। I am so happy with you all that বিকাশের কল্যাণ হবে। আমি ভেবেছিলাম অন্তত 1,500 কোটি টাকা কি হয়েছে, how much you have given? গত বছর I think 76 crore PKDC কে দেওয়া হলো। এই বছর 790 করেছে। তো what is the increase in budget? যেটা আপনি নিজে জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী জানেন, মাননীয় অর্থমন্ত্রী জানেন, মাননীয় অনেক মন্ত্রী মহোদয়গণ জানেন, এই শীতে বেতন দেওয়ার টাকা দিয়ে সেখানে গেল ওই টাকাগুলো, যে টাকাগুলো আমরা খরচ করতে পারছি না, ডাইভার্টেড দ্যাট মানি, এটা আমরা করলাম। এই যে 26% as per CAG report আমরা খরচ করতে পারলাম না, এটা ভোগান থেকে কমবে। কর্মচারী যাবে দিয়ে দেওয়া হচ্ছে। আমি আমাদের বলছি প্রতিটি সেন্ট্রাল কর্মচারীদের সম্পর্কে বলি, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি 46% দিয়ে পাচ্ছে। আমাদের শ্রেষ্ঠ ত্রিপুরায়, আমার জন্মভূমি ত্রিপুরায়, আমাদের মুখ্যমন্ত্রীর জন্মভূমি ত্রিপুরায় আমাদের 20% স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের দিয়ে দিয়েছি, 26% আমাদেরকে। এখন কর্মচারীদের প্রশ্ন হচ্ছে, এই 26% খরচ না করে বাজেটটা যখন কমিয়ে দেবে, আমরা কি আর দিয়ে দেখবো? মাননীয় পরিষদীয় মন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন, তৎকালীন সরকারি একটা গানের মাধ্যমে উনি প্রতিবাদ করেছিলেন, তোমার দেখা নেই, তোমার দেখা নেই, দিয়ে দেখা হবে না। এটা কর্মচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। I was so happy যে গত মাসে মনে হচ্ছে আমরা মার্চে আছি, 20 তারিখ ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অ্যাডহক কমিশন কে দেখাশোনার জন্য, বিশ্লেষণ করার জন্য, সরকারকে একটা পরামর্শ দেওয়ার জন্য একটা কমিটি হয়েছে। ওই কমিটি মিটিং করে কি উত্তর দিয়েছে কেউ জানে।
আমি জানি না মাননীয় সদস্যরা বা মন্ত্রী মহোদয়গণ আপনারা জেনেছেন কিনা এই প্রশ্ন, এবং যখন মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীগণ যখন বক্তব্য রাখেন এই পয়েন্টটা যেন আমাদের খোলাসা করে বলেন যে ওই অ্যাডহক কমিশন দেখার জন্য যে কমিটিটা গঠন হয়েছে ওই কমিটিটা কি বলেছে। আরেকটা জিনিস দেখুন, আমাদের অনেক পলিটিশিয়ানদের বিশেষরা চাকরি করে, হাজার কর্মচারী বন্ধুরা আছে, গ্র্যাজুয়েট একটা বিশাল রিটায়ারমেন্টের পর যখন মানুষ গুরু হয়ে যায় তখন তার সাথে বন্ধুদের সংখ্যা কমে। আমাকে অনেকেই বলেছে যে হরিনাথ বাবু বৃদ্ধ হয়ে বৃদ্ধ হওয়া একটা অভিশাপ। আপনার বয়স তো কাকু হচ্ছে ৮২ বছর, বলছে বার্ধক্যতা নেমে গেলে বন্ধুর সংখ্যা কমে যায় এবং মনটা ঠিকই চলে, ব্রেনটা ওয়ার্ক করে, কিন্তু হাত পা এগুলো চলে না। স্টেপ গুলো যখন দেখি তখন মনে হয় আরে এটা তো ঠুক 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 করে উঠতে, কিন্তু যখন উঠতেছে উঠতে পারি না। এটা হচ্ছে বার্ধক্যের অবস্থা। তো গ্র্যাজুইটি আসলে কর্মচারীরা যে ৬০ বছর 60 ইয়ার্স পরিশ্রম করেছে তখন গিয়ে সে যেন আর্থিকভাবে সুরক্ষিত থাকে তার দৃষ্টিটাকে গ্র্যাজুইটি দিয়ে থাকে। গ্রুপ সি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে তার গ্র্যাজুইটি কত, আর আমাদের এই রাজ্যে যে রাজ্য আমাদের, আমরা এই রাজ্যের মাটিকে যখন দিল্লি থেকে আসি তখন এটাকে ধরে একটা চুমা দিই যে আমি আমার রাজ্যে এসেছি। এই রাজ্যে গ্রুপ সি এমপ্লয়িরা যখন রিটায়ারমেন্টে যায় তারা পায় ১০ লক্ষ টাকা, অর্থাৎ only 50% of the central government employee। এদের বক্তব্য হচ্ছে আমাদের অপরাধটা কোথায়। আমি বললাম অপরাধটা আমি জানি না, তবে সরকারের কাছে আমি আপনাদের এই বক্তব্য তুলে ধরবো, এই ডিফারেন্সটাকে এটাও যেন উত্তর দেওয়া হয় আমি অনুরোধ করবো। এই যে আমাদের ত্রিপুরা রাজ্যে অনেকগুলো ফুড এন্ড সিভিল সাপ্লাইজ এর ক্ষেত্রে আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা মানুষের আমি আসলে প্রায় সময় ফুড এন্ড সিভিল সাপ্লাইজ মিনিস্টারকে ফোন, if there are problems instantly I call most of the ministers. It is not only DT, even these days মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমার ২-৩ বার সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। It was very positive for all the issues. আমি বলবো না যে কেন অসত্য কথা বলবো, যে he is not cooperating, he is not concerned about the problems of the he responded. Okay, এই যে ফুড এন্ড সিভিল সার্ভিসের ক্ষেত্রে মানে এখানে পাবলিকটা পড়ার পর বলছে যে আমরা ফ্রিতে চাই, অনেক লোক এসে বলছে সরকার কোথায় ফ্রি দিচ্ছে, এটা তো জনগণ, এটা তো কিনে দেওয়া হচ্ছে। এটা কষ্ট হচ্ছে যে এমপিরা, এমএলএরা বা দেশের সমস্ত জনপ্রতিনিধিরা, ইলেক্টেড জনপ্রতিনিধিরা কোনো খাবার জায়গা নেই, সেখানে ধরুন মন্ত্রী মহোদয় শ্রী রতনলাল নাথ মহোদয় ট্রাক্টর চালিয়ে বা ডক্টর মানিক সাহেবের দেখুন বা আপনার ধান চাষ গম চাষ করে এই চাল দিচ্ছে কিনা, এটা তো ওইভাবে দিচ্ছি না, এটা সরকারের কোষাগারের টাকায় কিনে এটা মানুষের কাছে দেওয়া হচ্ছে। তো এদের কথা হচ্ছে একটু ফ্রি না, এটার জন্য মানুষ ট্যাক্স দিচ্ছে, মানুষের ট্যাক্স থেকে জনগণের পয়সায় কিনে এটাকে দেওয়া হচ্ছে। আমি বললাম ভাই আমি ফ্রি চাল পাচ্ছি, আর ৪০ লক্ষ মানুষের মধ্যে ৩-২৯ লক্ষ মানুষ এই ফ্রি চালের আওতা নিয়ে এসেছে। তো আমি সরকারের কাছে বলবো যে যেহেতু ২৯ লক্ষ মানুষকে নিয়ে ফেলেছে, ৪০-এর মধ্যে ৪০ লক্ষ মানুষ কেন ফ্রি চাল পাবে না, হয়ে যায় চলো আমার এখানে আসুক, এটা হচ্ছে দাবি। এটা আসলে ফ্রি কিনা মানুষ এটা পরিষ্কার ভাবে জানতে চায়। এই চাল দেওয়া
এটা ঠিক কিনা। This is one. আরো একটা কথা হচ্ছে যে animal husbandry and animal resources এই দপ্তরের সংক্রান্ত কিছু কথা আছে। এখানে কি হচ্ছে? বলছে টিগারি বন্ধ হয়ে গেছে, গটারি বন্ধ হয়ে গেছে। একমাত্র ত্রিপুরা রাজ্যে মানুষ, আমি বলি যাই বলুন, যে মাছ চাষে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার পক্ষে এগিয়ে চলেছে। কোথা থেকে মাছ আসছে? অন্ধ্র, হায়দ্রাবাদ, তারপর বাংলাদেশ থেকে আসছে, বম্বে থেকেও আসছে কিছু মাছ, ওয়েস্ট বেঙ্গল থেকেও আসছে। মানুষ বলছে আমাদের মাছ পেতে। এই সরকার হচ্ছে মাছ চাষে আমরা প্রায় অলমোস্ট স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, তাহলে আমাদের মাছটা কেন? কিন্তু আমি হাসলাম, জনগণের প্রশ্নের আসি, জনগণ প্রশ্ন করতে আর কেউ ফিশারি মিনিস্টার যখন বক্তব্যটা করবে এই ব্যাপারটা আমার উদ্দেশ্যে তো বলবেন, জনগণের উদ্দেশ্যে এটার একটা উত্তর দেন যে আমাদের মাছটা কেন? আমরা যদি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করি আমাদের মাছ, আর যদি মানুষকে আমরা স্বয়ংসম্পূর্ণ না, একমাত্র একটা মানুষ আমরা স্বয়ংসম্পূর্ণ। আপনি জানেন আমাদের ত্রিপুরা মহিলারা যদি শুকরের চাষ না করতো, শুকরের মাংস এই বাজারে বিকতো না, এবং শুকরের মাংসই কিন্তু সাফিসিয়েন্ট ইন ত্রিপুরা মার্কেট। এবং এটা যদি না হতো আমাদের কিছু ব্রয়লার খেয়ে আর্থ্রাইটিস বিভিন্ন রোগে আমরা শেষ হয়ে যেত। এখন কেন এমএলএরা মন্ত্রী আমরা যখন খাই, আমি অনেকের দিকে তাকাই, বলছে মুরগির মাংস কি, বলছে ব্রয়লার না, কান্টি চিকেন। তো এটার জন্য বাচ্চাতে রাখতে হবে। সরকার has to take initiative to grow this poultry only শুকরের মাংস। তো এই যে শুকরের মাংসটা হচ্ছে তাহলে ত্রিপুরা মহিলাদের জন্য এখানে কেন বাচ্চাদের রাখা হবে? তাদের স্বয়ং সম্পূর্ণ করার জন্য তাদেরকে আরো বেশি কেন এই কি বলে শুকর যেন তারা পালতে পারে, তার কেন অবস্থা হবে না? আমি এটাই অনুরোধ করবো সরকারের কাছে, এনিম্যাল হাজবেন্ডারি এনিম্যাল রিসোর্সেস মন্ত্রী মহোদয় যখন বক্তব্য করবেন আপনি আশ্বস্ত করবেন গ্রামীণ মহিলাদের যে মা ও বোনেরা আপনারা চিন্তা করবেন না, আই এম দ্য মিনিস্টার অফ ত্রিপুরা, আই এম এনশিওরিং ইউ আপনারা লক্ষ লক্ষ টাকা ঋণ পাবেন, অনুদান পাবেন। আপনি দেখবেন in tomorrow's newspaper, in tomorrow's sunrising, you will become the star of ত্রিপুরা। এবং power department, the most popular minister আমার কাছে, আমি এটা জনসমক্ষে বলি, আমার অনেকে বলে ওনার প্রতি আপনারা তো ভালোবাসা কেন? ভালোবাসা হচ্ছে কাজে, কর্মে, আলাপ আলোচনা। আমি যদি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দৈনন্দিন আলোচনা করি, দেখবেন আমাদের মধ্যে এই রাজনীতির বাইরে আরো বেশি বন্ধুত্বতা চলে আসে। আলোচনায় হচ্ছে ভূমিকা। পাওয়ার ডিপার্টমেন্টে একটা খুব খারাপ ব্যাপার চলছে। পাওয়ার ডিপার্টমেন্টে আপনার বাইকের সুইচ গেল, মিটার বক্স গেল, ওয়্যার গেল, এভরিথিং ভোক্তাকে দিতে হবে। কিচ্ছু নেই। বলছে এত এক্সপিরিয়েন্স মিনিস্টার, উনি এটাকে দেখবেন না? আমি বলছি এই কথা আমি বিধানসভায় দাঁড়িয়ে ওনার চোখের চোখ রেখে আমি বলবো, আমি কিন্তু বলেছি এটা উত্তর দেবেন আপনি, যে গ্রিড, মিটার, রেইনস্যুট, কেবল তাতে সব ভোক্তাদের অর্থাৎ ইংরেজিতে এটাকে বলে কনজিউমারদের কিনে দিতে হবে। ওই জিবি হাসপাতালে যেটা স্যালাইন, ভিটামিন, ট্যাবলেট, এভরিথিং রোগীর পরিবার কিনে দিতে হবে, নতুবা তুমি মৃত্যুবরণ করে দেখবো কি নিয়ে বাড়িতে চলে যাও, এই অবস্থা। তো where is the slogan by the government is
We are self-reliant on power generation. বিদ্যুৎ উৎপাদনে ত্রিপুরা সফলতা লাভ করেছে। We have surplus বিদ্যুৎ বিক্রি হচ্ছে এখান থেকে। আমাদের সারপ্লাস বিদ্যুৎ উৎপাদন করার পরও বিদ্যুতের মাসুল কেন বৃদ্ধি পায়? কেন ভোক্তাদের থেকে বেশি টাকা দেয়? আসলে এই সমস্ত জিনিস ব্রেনটাকে একটু শার্প করে দেয়। আমি মাননীয় বিদ্যুৎ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীকে অনুরোধ করব, যখন আপনি বক্তব্য দেন করবেন এই বিষয়টা বলবেন যে আমরা বিদ্যুৎ মাসুল কেন বৃদ্ধি করছি, কেন আমরা মানুষকে বলছি সমস্ত পাঁচ আপনারা কিনে দিন তবেই আমি এই কাজগুলো করে দেব। এই উত্তরগুলো আপনি নিশ্চয়ই দেবেন, এটা আমার আশা এবং বিশ্বাস থাকলে আপনি দেবেন। আর একটা হলো এখানে দেখুন, এই যে এমএলএ মন্ত্রীদের বেতন ভাতার বিলটা আই ডিপলি শক, এবং ওই মিটিং এর মধ্যে আমি কিন্তু আই ওয়াজ সো সিরিয়াস, আই ওয়াজ সিটিং ইন বিটুইন জিতেন্দ্র চৌধুরী মহোদয় এন্ড পরিষদীয় বিষয়ক মন্ত্রীর মাঝখানে বসে this side also much elder brother, this side also much elder brother, অনেকগুলো খাওয়া দাওয়া হলো মিটিং এর মধ্যে, আমি খাই কারণ আই ওয়াজ সিরিয়াস যে এমএলএদের মন্ত্রীদের বেতন ভাতা বৃদ্ধি হবে, এটা আমাদের তো বৃদ্ধি হবে, এটা এই বিধানসভায় আনা হবে। I was shocked. কেন? Everything printed in houses to place. এটার মনে হয় একটা কারণ হতে পারে যে মেবি পার্লামেন্ট ইলেকশন আছে, জনগণ কি বলবে? জনগণ কি বলবে? জনগণ কি চায় যে এমএলএরা ফাটা জামা পরে জনগণের কাছে যাবে? If their life is enhanced, our life also can be enhanced. যে কি করব? আমি ক্ষমা চাই, কিন্তু এটা ছিল আমাদের আলোচনা। কিন্তু এই 26% টাকা খরচ করতে না পেরে যদি বাজেটটা কমিয়ে দেয়, তখন কি এটা উত্থাপন হবে কিনা এটাও আমার প্রশ্ন থাকবে, এবং আমি একটা জিনিস দেখেছি এই বাজেটের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বইকে MGN আগে কি ছিল? MGN রেখা, এখন হচ্ছে MGN স্কিম। আমার কাছে, আপনার কাছে, ডাক্তারের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে MGN রেক্স সামান্য জিনিস, বাট ফর গ্রামীণ গরিব পরিবার, গ্রামে যারা বসবাস করছে, MGN রেক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর। আমি খবর নিয়েছি আজকে বক্তব্য দেওয়ার আগে যে এই পর্যন্ত MGN রেক্স প্রকল্পে 100 দিনের যে কাজের গ্যারান্টি, তার মধ্যে কতদিন কাজ দেওয়া হয়েছে? Not more than 66 to 67 days. এই বছর চলে যাবে। In the next few days, এই financial year finished. এখন কিন্তু 30-35 দিনের মতো কাজ করতে হবে। Another point হচ্ছে, যাই কাজ হয়েছে 5 months, bill is pending. এবং এই শ্রমিকদের টাকা দেওয়া হচ্ছে। আমি খবর নিয়ে দেখুন, আমি যখন খবর নিয়ে দেখলাম যে টাকা আপনি বা আপনাদের সরকার, আপনার সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সম্মান দিয়ে আপনাকে বলছি, 270 কোটি টাকার মতো যা খরচ হয়েছে, এটা ইউটিলাইজেশন সার্টিফিকেট আপনি দিতে পারেন। And because of that, মহামান্য সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা আটকে দিয়েছে। Why is to have এই গরিব মানুষের কি হবে? We must think about it. এবং এইটার জন্য যে কোনো মাননীয় মন্ত্রী মহোদয়, অর্থমন্ত্রী হোক, মাননীয় মুখ্যমন্ত্রী হোক, যখন বক্তব্য রাখবেন, প্লিজ রিপ্লাই টু দিস পয়েন্ট। দেখা শ্রমিকরা জানতে চায়। আরেকটা হচ্ছে হেলথ। হেলথ আপনার ভালো দরকার, আমার দরকার, ফর এভরিওয়ান অফ আস। এই হেলথ বাজেটটা আমি যখন দেখেছি, সেদিন মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়
মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি। আসলে ভালো কাজ করলে ধন্যবাদ জানাতে হয় এবং লিখিতভাবে শাস্তি। মাননীয় অধ্যক্ষ মহোদয় 18 নম্বর পয়েন্টে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রীকে এই সুযোগে অর্থাৎ কোন সুযোগে বাজেট ভাষণ দেওয়ার সুযোগে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 2023 বাস্তবায়নের জন্য ধন্যবাদ দিয়েছি। এই সুযোগ ছাড়াও প্রতিনিয়ত আমি ধন্যবাদ দেব। কিন্তু হেলথ বাজেটটা যখন দেখি, এই যে হেলথ বাজেটটা আপনারা একে গ্ল্যান্সে রেখেছেন, স্যার প্লিজ সি দিস বাজেট। I think it is roughly I don't know, some 6.71% রেখেছে in health. Is it some 6.2%? এই বাজেট দিয়ে এতগুলো মানুষের, এত পরিবারের 5 লক্ষ টাকা করে এটা কি হবে, কোথা থেকে দেবে? এই বাজেটটা এত বাজেট কম কেন? ইট ইজ মাই কোয়েশ্চন। নাকি আমাদের এইচডিএফসি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো প্রাইভেট বীমা সংস্থাকে দিয়ে এটা করাবে? এটা হবে না কিন্তু। এটা তো যে কোনো ব্যক্তি I have taken health insurance from Reliance, আমি নিতে পারি। যেহেতু সরকার বলছে, মুখ্যমন্ত্রী বলছে এই 5 লক্ষ টাকার কাভারেজ হবে এই যোজনায়, গুড, বাট why the budget is less? আমি কেন বাজেটটা বেশি কেন বলেছে এটা প্রশ্ন করছি না, why the budget is less? আরো একটা বিষয় এখানে একদম এভাবে দিয়েছে, লোন। রাজ্য সরকার লোনের ইন্টারেস্ট দিতে দিতে অবস্থা শেষ। পেমেন্ট অফ ইন্টারেস্ট 5.34%। আপনারা দেখবেন স্টেটমেন্ট 6 পেজ নাম্বার 7 এই বাজেটের গ্ল্যান্স এটা দিয়েছি। রিপেমেন্ট অফ লোনস, এটাও তো লোনের ব্যাপারে 2.04%। সব মিলিয়ে কিন্তু 7.38%। আমরা শুধু এই 27,800 সামথিং কোটি টাকার মধ্যে এত শতাংশ টাকা কিন্তু ঋণের পরিশোধ করতে করতে শেষ। মাই পয়েন্ট ইজ, তাতে কি হচ্ছে? বিকজ অফ দ্যাট ইউ হ্যাড টু রিডিউস দ্য বাজেট ইন রুরাল ডেভেলপমেন্ট পঞ্চায়েত। আপনি দেখুন কি কি পরিমাণে হোয়াট ইজ দি বাজেট? একটা পঞ্চায়েত ত্রিপুরার 70 থেকে 80% মানুষ তারা এখনো দরিদ্র বলে পরিচিত। এই মানুষগুলো তাদেরকে উপেক্ষা করে এই টার্গেটটাকে বাদ দিয়ে আমি যদি একটা বাজেট করি, শেষ ত্রিপুরা হবে? আই ওনলি কোয়েশ্চেন, যদি হয় আমাকে প্রমাণ কেন পঞ্চায়েত ডিপার্টমেন্টে ভিলেজ কমিটিতে এই বাজেট এত কম হবে? আমাদের এই বাজেটের মধ্যে ওই দরিদ্র লোক 29 লক্ষ 30 লক্ষ লোককে আমাকে টার্গেট করে বাজেটটা তৈরি করতে হবে। And this has not happened in this budget. I can tell you, sir, this budget, although it has been printed in glossy paper, গতবারের চেয়ে এইবার কিন্তু কালার কম্বিনেশন প্রিন্টিং আরো ভালোভাবে হয়েছে। বানানটা শুদ্ধভাবে লিখেছেন অর্থমন্ত্রী যারা এই বাজেটটা প্রিন্ট করেছে। আমার মনে হচ্ছে গতবার আমাদের আলোচনার পর ভালো একটা প্রিন্টিং হাউসে গিয়ে এটা করছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তবে একটা জিনিস এখানে বাজেট ভাষণের সর্বশেষে লিডার অফ অপোজিশন কি প্রশ্ন করে সরকারের কাছে? এসসিটিপি ব্যাপার দিস ইজ ফোর্থ সেশন ইন দ্য 13th অ্যাসেম্বলি। আমি কিন্তু এসসিটিপি বলে চিৎকার করছি। 22 সেপ্টেম্বর 2022 তারা পরীক্ষা দিয়েছে, এখন রেজাল্ট বেরোলো। এর কোয়েশ্চেনিং মি, এই মোবাইলটা যখন আমি চালু করি হাজার লোক আমাকে বলছে, স্যার নিরিয়ানো লাইক উইডনো সাউ যিনি এসসিটিপি কম্পানি আছেন না, মানে কত মানুষ ফেসবুক হোয়াটসঅ্যাপ এসএমএস জিজ্ঞেস করছে এসসিটিপি ব্যাপারটা বলে। আমি বললাম, ভাই কোন গণতান্ত্রিক রাজ্যে গণতান্ত্রিক দেশে বিরোধী দল চাকরি দিতে পারে না। আমি বলছি
বিরোধী দল শুধু প্রশ্ন করতে পারে চাকরি দেবেন কারা, চাকরি দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী, চাকরি দেবেন কে, সিরিয়ালের 2 নম্বর মন্ত্রী শ্রী রতনলাল নাথ বসু, চাকরি দেবেন কে, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আমি পারবো, আমি অন্য প্রশ্ন করতে পারি। এদের পক্ষে আমি মাননীয় সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছি, আপনি যখন বক্তব্য করবেন এই এসসিপিটি ব্যাকারদের যে পরীক্ষাটা হলো 2022 সালে, রিজাল্টটা কবে হবে মানুষ এবং আমি জানতে চাই। আর একটা হচ্ছে এটা 2 নম্বর প্রশ্ন আসছে, নেট স্লেট পিএইচডি এটা নিয়ে যারা বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিভিন্ন প্রতিষ্ঠানে যারা পরীক্ষা দিয়েছে দেবে, সরকার গত 6 বছরের পর রিক্রুটমেন্ট উল্লেখযোগ্যভাবে করে নাই, তাদের বয়সের সীমা থেকে এখন এদের প্রশ্ন হচ্ছে চাকরি যেহেতু দিতে পারেন নেট পিএইচডি স্লেটের ক্ষেত্রে বয়স সীমা যেন 5 বছর বৃদ্ধি করা হয়, এটা তাদের দাবি, এটাই করতে। আর আমাদের 3 নম্বর পাঁচটা কোয়েশ্চেন থাকে, আমি প্রশ্ন করতে এটা আমার প্রশ্ন থাকে জনগণের। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কর্মচারীরা বলছে যে আমাদের দিয়ে দেওয়া হবে কিনা, আবার যেমন মাননীয় চেয়ারম্যান এখন আছেন, উনি খুব বিনয়ী মানুষ, হেসে আমাদেরকে দেখছে এবং যেমন বলছে স্পিকার সাহেব আপনি বলেছেন এত কিছু বলার দরকার নেই, করবেন কিনা হবে কিনা জিজ্ঞেস, আমি জিজ্ঞেস করছি কর্মচারীদের দিয়ে দেওয়া হবে। আর জুনিয়রদের পক্ষে এই জুনিয়র পুনর্বাসন আগামী কয়েক বছরের মধ্যে শেষ হবে কিনা, এটা কিন্তু জুনিয়র অংশের মানুষরা এরা জানতে চায় এই সরকারের থেকে যে 2টা শুকর এইসব নিয়ে আমাদের কিছু হবে না এবং আমাদের চিরকালের জন্য আপনাদের জুনিয়র পুনর্বাসন পায় এই সরকার, মোদীজির আশীর্বাদ প্রাপ্ত ত্রিপুরার যে সরকার, এটার জন্য ব্যবস্থা গ্রহণ করে, এটা তাদের প্রশ্ন। আর এই যে এসএনপিতে আমরা দাঁড়িয়ে বক্তৃতা করছি, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় স্পিকার মুখ থেকে এটা শুনছে, মাননীয় চেয়ারম্যানকে আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিষদীয় বিষয়ক মন্ত্রী মহোদয়ের নজরে আনছি। এসএনপি সেক্রেটারি বলছে যে এসএনপিটা চলবে, এখানে যদি কর্মচারী না লাস্ট 6 ইয়ার্স অনেক রিটায়ারমেন্ট করেছে, নো রিক্রুটমেন্ট, নো রিক্রুটমেন্ট। 1960 থেকে আমি দেখেছি, আমি রেকর্ড আমি একটু কালকে বমি করে দিয়েছিলাম, বাইরে থেকে এসে পড়াশোনা করতে করতে সারা বছর বমি করে দিয়েছি, মাথায় ঘুরে, তারপর বললাম